আমার বাবাও একজন আদর্শবান কৃষক ছিলেন। আমাদের বেশ ভালো জায়গা জমি ছিল, এখনও আছে। কৃষিকাজ করে তেমন একটা সুফল পাচ্ছি না। তো সেই জন্য চিন্তা করলাম যে না, আবার বিদেশে যেতে হবে। সৌদি আরবে যে যাব, তখন কিন্তু যাইতে 60-70 হাজার টাকা লাগতো মনে। তখন আমার নামে একটু জমিন ছিল 4 ঘন্টা। তো আমি এই জমিনটা বিক্রি করছি, বিক্রি করে তখন আমি সৌদি আরবে গেলাম। মামা কি করছে আমার ওই এর গ্রামে সহজ মতো একটা বিয়ে আমার করাইছে। বিয়ে করার পর তারা 10-15 দিনের ভিতরে ভিসা বাড়াইছে। ওইখান থেকে আমার নাম তো ভাই 1992 সালের অক্টোবর মাসে আমি সৌদি আরব যাই। তো সৌদি আরবে যাওয়ার পরে অনেক রকমের কাজই করছি, অনেক কষ্ট করছি। আমি ব্যবসাতে শুরু করলাম, তাও ইনভেস্ট ছাড়া। আমার পকেটে 300 রিয়াল ছিল মাত্র। সাথে সাথে চাকরি হয়ে গেছে আমার। ওই আমলে আমি 600 রিয়াল বেতনে চাকরি করছি। খানা টাকা তারা আমাদেরকে দোকান থেকে দিত। 2016 দিকেই আমি বাড়ির কাজটা ধরি, এবং 16 থেকে আমার একটু ঘন ঘন দেশে আসা। এরপর মানুষ আমাকে বলল যে আপনি নির্বাচনটা করেন। এই থেকে আমি নির্বাচনে আসা। আর আলাদা বাড়ি করছি, তাকে দিয়ে আমার টাকা জমিনও, কিন্তু আমার টাকা দেওয়ার হয়ে আমার সংসারে খরচ হয় না। 12 বছর চাকরি করার পরে আমি 14 বছর আমার নিজের ব্যবসা আমি চালিয়ে গেছি। এক সময় আমি অসুস্থ হয়ে গেলাম। চিন্তা করলাম মলে দেশে মরি আর বহুত করলাম। এটা মনে করি আমি আমার ব্যবসা বাণিজ্য বাড়ি যারা বুঝিয়ে দিয়া চলে আসি 2018। 2021 আমি এই নির্বাচন করে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হয়েছি। যারা আজকে অনেক ভালো প্রতিষ্ঠিত অবস্থানে আছে, তারা এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে বাইরে যাওয়া। ছেলেকে নিয়ে অনেক চেষ্টা করছি লেখাপড়া করার জন্য। পড়তেছে বেশি একটা পড়ার একটা আগ্রহ নাই, এই জন্যই বাইরে পাঠাই দিছি। আর সৌদিতে তেমন একটা ভালো ছিল না। তারপরে আসতে আরে বিয়ে করাইছি। বিয়ে করানোর পরে এখন মালয়েশিয়া, আজকে 7 বছর মালয়েশিয়া এখন মোটামুটি ভালো আছে। এই বেশিরভাগ ফ্যামিলি এভাবে উঠছে আমাদের গ্রামে। আজকে এই ছেলের অসুখ, কালকে এই বাচ্চার অসুখ, এইভাবে হইতে হইতে ফুলাপানের যে খরচটা আমি নিয়ে সেটা দিতে পারি না। এরপরে আমার স্ত্রীরে বিদেশ যাইছে বা আমি দিছি। 4-5 লক্ষ টাকা আমার দিছে। আমার 2-2.5 লক্ষ টাকা ঋণ আছিল মানুষের কাছে। ঋণাগুলো আল্লাহর রহমতে আমি দিলাম, আর একটা গরু জোয়াইলাম, আর কিছু জমিন জামান মানুষের কাছ থেকে বন্ধক হিসাবে রাখলাম। এই গ্রামের মধ্যে 2-1টা ফ্যামিলি বাদ আছে কিনা আমার সন্দেহ আছে যে বিদেশ নাই। বাড়ি থেকেও যদি একজন গেছে আর কি, সে সহায়তা করছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করার কোনো জোর নাই আর কি। সে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, ভিসা প্রসেসিংয়ে সহযোগিতা করছে, বা মানে এইভাবে সে তার প্রথম পরিবার নিছে, তার ভাই নিছে, তার আত্মীয় স্বজন নিছে, তার প্রতিবেশী নিছে। এইভাবে নিতে নিতে আজকে 15-20 বছরে আর কি পুরা গ্রামটা আর কি, শুধু আমাদের গ্রাম না, এই মানে আমাদের বিশেষ করে এখনও হয়তো উত্তরবঙ্গে বা ইয়াতে তেমন একটা ইয়া হয় নাই, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, তারপরে চট্টগ্রাম, যে এইসব এলাকাগুলোতে এমন কোনো ফ্যামিলি নাই যে আর কি একজন কি বিদেশি। বাতি যারা 3 জন আছে বড় ভাইয়ের ঘরে, তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওখানে নিজস্ব গাড়ি টাড়ি চালা, ব্যবসা আমাদের দিয়েছি। আপনি যদি শুধু মনে করতেন না ভাই বোন কেউ দিকে চাইতেন না, তাহলে কি আপনি কি উন্নত? আমরা ভাই ভিক্ষা করে আপনি উন্নত, আপনি কেমনি বুঝলেন যে আপনি সুখে আছেন? আমার ছেলে একটা গেছে আজ বছর 2 ফেব্রুয়ারি আছে, ভালো আলহামদুলিল্লাহ। আমার প্রতি বছর প্রতি মাসে 50,000 করে দেয়। আমাদের গ্রামে দেখেন আজ থেকে 30 বছর আগে ডিগ্রি পাস হাতে গোনা কি 2-1 ছিল আর কি। আমাদের এই গ্রামে 7-8 জন আর কি পিএইচডি হোল্ডার, আপনার ডাক্তার 4-5 জন, আপনার ইঞ্জিনিয়ার তো মনে হয় শেষ করা যাবে না। তো এটা কেন হয়েছে আপনার? এই যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে এই যে বিদেশ আপনার যারা গেছে, এই জন্য আমাদের ছেলেরা বিভিন্ন গার্মেন্টসে বড় বড় ভালো ভালো পদে আছে, স্কুলে আছে, এবার সেনাবাহিনীতে আছে। দেখা গেছে 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 ভাই বাইরে, 1 ভাই দেশে। সেই দেশে একটি ব্যবসা শুরু করলো। তো মূল ফুজি কিন্তু ওই প্রবাসের টাকা। প্রতি মাসে দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা একটা ফ্যামিলির মধ্যে আসতেছে।
খারাপ বানাইতো। আমি 2-3 মাসের টাকা জমা করে দিছি। এগুলা কি ঘর বানবার লাগে দিতাম না তোর ভবিষ্যতের লাগে রাখবি ক? আমি চাই আমার ঘরটা আগে বান্ধা হোক, তারপরে আমার ভবিষ্যৎ। এই যে আমার ছোট বোনটা তাহে নাম নজিরা, হ্যাঁ বাসায় তাহে, হ্যাঁ মাসে 10,000 টাকা দেয়, আব্বু আম্মু কানি জানি এগুলা চইলা যায়। এখন বর্তমানে যার 5টা 6টা মেয়ে আছে হের মতো টাকা হয়েছে বাংলা আমরা গ্রামও খুবই কম আছে। সংসারে একটু ঝামেলা হয়েছিল, তাই গেছিলাম গাজীপুর, গার্মেন্টসে কাজ করি। 6 বছর কাজ করলাম, এখন ডিজাইন দেওয়া চলে আসছি বাচ্চাটারা থাকার জন্য বাড়িতে। তা আমার স্বামী মনে করেন একটু কর্মের মধ্যে একটু ড্যাম, এই কারণে নিজের সংসার উন্নত কর্ম দেখে গেছিলাম। 3 মাস কি বছরও হইতে পারে যাবে গিয়ে আবার নতুন করে জয়েন দিই। আগে তো এরকম মেয়েরা বাইরে যাইতো না, আর এখনই অবস্থা যে কোনো মহিলা যে কোনো এই মেয়ে যাইতেছে। গ্রামের মানুষের একটু নিন্দাইত যে মেয়েরা ডাকা যায়, এই কারণে যায় নাই। এখন তো আর নিন্দা নাই, এখন তো ছেলে মেয়ে সমান অধিকার। কেউ গার্মেন্টসে গেছে, কেউ বিদেশ গেছে, যাই কিছু কিছু লোকের কারণে দেশ একটু নিয়ন্ত্রণে হয়েছে। আমরা এমন দিন গেছে একটা 2টা রুটি খেয়েও গেছে, এমন দিন গেছে রোজার মধ্যে 2টা আলু খাইয়া রোজাটা থন লাগছে। এমনও অভাব গেছে মানুষের। এই পরিবারের মধ্যে এখন আল্লাহ রহমতে লাখ 2 লাখ টাকা ভাঙ্গে ছিঁড়ে যে কোনো একটা আশয় বিষয় করার সমর্থন আছে। আগে তো আপনার 10 গরু একটু পাইলেও শহরে চাউল পাওয়া গেছে না, 5 টাকা ধার করতে পাওয়া গেছে না। এখন তো মনে করেন কম বেশ সবাই পয়সা কম বেশ কিছু। ইন্ডোইছে বাবারে আমরা কর্মযোগী কম, টাকা কম, তাই মানুষের থেকে ধার আনার লাগে, বাকি কেনার লাগে। সুদের ছাড়া টাকা দেয় না। আগে উঠেছি গ্যারামন না, মানে আশার থেকে আনছি, সাজেদার থেকে আনছি, ফাউন্ডেশন। আবার ওই খাইয়া না খাইয়া কিস্তি টাকা সপ্তাহে বা মাসে যাইয়া সুদ করণ লাগে। এখানে মনে প্রত্যেকটা দোয়ানেই এনজিওর লোন আছে, কারণ তারা কিন্তু 4 লাখ 5 লাখ টাকা করে লোন করে। এনজিওরও সহযোগিতা আছে এই সমস্ত মানে এলাকারা উন্নত হওয়ার জন্য। ব্রাকের গ্রামীণের যে টাকাটি এটি আওয়াতে আমরা বহুত বেঁচে গেছি, নইলে আমরা উভয় আছি না, আমরা দেড় সারা হয়ে যান লাগলো। গ্রামে বলতে তো আমরা দোকানদারকেই ব্যবসায়ী বলতে বুঝতাম। গ্রামীণ যে সমস্ত শপগুলো আছে এগুলাতে আপনি বড় তো কত 50 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। 10 একরের একটা মৎস্য চাষ করলেও কিন্তু তার দেখা যাচ্ছে প্রায় কোটি টাকার উপরে এখানে ইনভেস্টমেন্ট হয়ে যায়, এবং তার ইয়ারলি টার্নওভার প্রায় 2-2.5 কোটি বা 1.5 কোটি টাকার মতো টার্নওভার। তখন এটা কিন্তু প্রচুর সারা দেখাইছে গ্রামীণ অর্থনীতি। যেমন আমাদের বড়রাতে যদি আপনি ধরেন নিয়ার অ্যাবাউট প্রায় 400-500 চাষি আছে। প্রথম 2-3 একরের মতো ছিল, তারপরে এটা আস্তে আস্তে 2003-4 সালের দিকে এসে এটা প্রায় 8-10 একরের মতো হলো। 2018 সালের দিকে এসে আমাদের টোটাল 28 একরে এসে মানে ফিশারিজ। আগে আমি এই ক্ষেতের ধান ক্ষেত ছিল, ওইটাতে ধান খেতে মাছ চাষ করতাম। কত কুটিটি আর খাদ্য আমার মাথার মাঝে, নিজে মাথায় করে বাড়ির থেকে এনে খাদ্যগুলি দিতাম, নিজে আবার জাউলা দিয়ে তুলতাম, আবার বাজারে বাজারে বিক্রি করতাম। আমি আমার 3 ভাগের 2 ভাগে লাভ হয়েছে। এটা এখন একটা লসের খাত হয়ে গেছে। যখনকার প্রজেক্টগুলি করা হয়েছে তখনকার অনেক লাভবান ছিল। এখন খাদ্যের দাম বেশি, ওই সময় 4 টন 5 টন খাদ্য খাবাইলে মাছ বিক্রি করা গেছে। আর এখন একটা প্রজেক্টে 10 টন 15 টন 20 টন খাওয়ায়, তারপর মাছ বিক্রি করা যায় না। খাদ্য ব্যবসায়ী যারা তাদেরকে মনিটরিং করা দরকার। যদি খাদ্যর ইয়েটা উন্নত হইতো তাহলে বাংলাদেশ আর কত উন্নত হয়ে যেত। গ্রামের মধ্যেই 3টা না 4টা আপনার যে নির্মাণ সামগ্রী বিক্রি করে ওরা আজকে কোটি কোটি টাকার মালিক।
যে মোবাইলের কারণে কি হয়েছে, বিজনেস করা মানুষের জন্য সহজ হয়ে গেছে। তো আজকে আমার টাকার প্রয়োজন এই মুহূর্তে, একটা ব্যাপারে বলে এই যে রহিম আমার জন্য 5,000 টাকা পাঠা, সাথে সাথে আমি দোকান থেকে কি টাকাটা উঠে নেব। এটা কিন্তু বিশাল একটা আপনার কি জানা কি আজ থেকে 10 বছর 15 বছর আগে কি ছিল না। রাইস মিল করছে বা বিভিন্ন এই ধরনের শিল্পগুলো যে গ্রামে তৈরি হয়েছে, এগুলো কিন্তু ইলেকট্রিসিটি এবং অবকাঠামোগত উন্নয়ন। আমাদের এই রাস্তাটা দিয়ে এই বর্ষার সিজন তো এখন আমরা হেঁটেও আসার কোনো সম্ভাবনা ছিল না। এখান থেকে কোনো পণ্য নিয়ে যাওয়া বা আনা এটা আমার জন্য দূরও ব্যাপার ছিল, আজ থেকে 20 বছর বা 25 বছর বা 30 বছর আগে। রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, এটা আমার স্বীকার করতে হবে। 90 দশকের আগে আমরা দেখছি যে টিনের ঘরের সংখ্যা খুব কম ছিল। তখন ওই গুদাম, মাটির গুদাম ঘর বলা হয়, উপরে ছন ছিল। এক পর্যায়ে ওইটা সইটা কি আসলো, টিন আসলো। টিনের পরে দেখা গেছে এখন বিল্ডিংয়ের দিকে আসছে। এখন যেমন তেমন পরিবারেই বিল্ডিং করতে পারে। 2016-17 দিকে এসে মানুষের রুচি আরও আপগ্রেড হয়ে গেছে। তখন আর এল সাইজ বিল্ডিং নেই, তখন স্কোয়ার সাইজের বিল্ডিং করা শুরু করছে। রুচির পরিবর্তন। ইদানিং দেখছি যে আমরা ডুপ্লেক্সের দিকে যাচ্ছে মানুষ। অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। ধরেন এখানে এডুকেশনের ব্যাপার আছে, চিকিৎসা, স্বাস্থ্য সব কিছুই কিন্তু। প্রত্যেক ঘরে ফ্রিজ আছে, আবার প্রায় ঘরে এখন এসিও দেখা যায়। গ্রামে আমাদের উপজেলায় আপনি দেখবেন যে না হলে 50টা দোকান আছে যে ইলেকট্রিক পণ্য সামগ্রী বিক্রি করে। বিভিন্ন রকমের ইলেকট্রনিক যেই কিচেনের যে সামগ্রীগুলি থাকে, যেমন ওভেন টোভেন সব কিছু আছে, আয়রন, ইস্তারি। যেমন এক সময় আমরা দেখছি যে মানুষ সাইকেল চালাইতে পারতো না, এখন দেখতেছি যে আমরা প্রায় লোকই মোটর সাইকেল। এখন সাইকেল কিন্তু দেখতে পাওয়া যায় না, সাইকেল কিন্তু খুব কম। এখন মোটর সাইকেলের থেকে আমরা দেখতে পাইতেছি এখন গাড়ির দিকে যাচ্ছে মানুষ। এখন প্রায় মানুষের গাড়ি কেনার সামর্থ্য আছে, অনেকে কিনতে আছে। যেমন আমি নিজেও একসময় সাইকেলে মাদ্রাসায় যাইতাম, পরবর্তীতে বাইরে যাওয়ার পরে বাইরের থেকে আসার পরে মোটর সাইকেল কিনলাম। তারপরে এখন মোটর সাইকেলও আছে, গাড়িও আছে। এখন আমি প্রাডও চালাই এখানে। আমার ওই 7 বছরের কষ্ট, এই যে দেশে আসতে পারিনি, এত পরিশ্রম, এই কষ্টগুলোর কথা মনে পড়লে আমি অনেক সময় সেন্সলেস হয়ে যাই। কীরকম কঠিন সময় আমি পার করছি। বিদেশ করতে 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 আমি এরকম তিক্ত হয়েছি, মানে আমার মন চাই যে আমি যে কোনো সময় চলে যাই বাংলাদেশের মধ্যে। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সে দেশে আসতে পারতেছে না, কিন্তু ফ্যামিলিও নিতে পারছে না। তাইলে ফ্যামিলির সাথে বিশেষ করে ফিজিক্যাল মিট যে ক্রাইসিসটা, ওইটা তো তার থাকতেই। তো ছোটো মেয়েটাকে আমি 1.5 বছরে রেখে গেছিলাম। আর 7 বছর পরে আইসা তো দেখি সে হাঁটতে পারে, দৌড়াইতে পারে। ওই সময় সিডি চলাচল ছিল, সিডি আমরা দিয়া আবার সিডি পাইতে পাইতে 6 মাস লাগতো। আমরাও তো প্রথম সিডি পাঠাইতাম, মোবাইল তো ছিল না। এরপরে স্বপ্ন জুলুস যদি ছবি দেখে কথা বলা যেত, সেটা হয়েছে। যখন দেখতে কথা হয়েছে তখন খেতার তলে হইতে চাইছি, আর এ তারা দেওয়া যায়। তাসলিমে দিতে হয়ে দেয় না। এই ছোটোবেলায় বিদেশ ভাড়াইয়া, বড়বেলা ঢাকা শহরে উঠিয়া, এখন হয়ে গেছে অসহায়। যে আমরা অনাবশ্যের মতো না, যে কেউ নেই, বউ নাই, নাত করে নাই, জিও নাই, এই আর কি। ছেলে বিদেশে আছে, বউ তো হয়ে গেছে, মা তো হয়ে গেছে, বাপ তো হয়ে গেছে, বোন তো হয়ে গেছে। বউ ছাড়া থাকে বেলা, এলে তো কষ্ট হই। মাঝে মাঝে বলে তো, আর মনে করে মন চায় না বিদেশ করতে, যে আমার ছেলে নাই, মুরগি খাই, হাঁস খাই, এটা খাই, খাসির মাংস খাই, কত মনে পড়ে, কত খারাপ লাগে। রাঁধতে লাগলে মনে হয় ছেলে তো এই ধরনের রান্না পছন্দ করে, ওইটা বেশি খায় না তো মায়। আবার একটা মেয়ে 15-16 বছরের বয়স, বাসা বাড়িতে থাকে, আমার মনে কি শান্তি আছে, খাই তো বা ওই শান্তি না। বাহিরের যে মানুষের যে একটা রেনার একটা ছাপ, এই ছাপটা যদি না থাকতো আমার স্ত্রী আমি দিলাম না। আপনার স্ত্রী না থাকলে আপনার তো একটু কেমন লাগবে, নিজের তো একটা কেমন লাগে না।
মানে মিস করলেও তো কিছু করার নাই। এই বেতনটা ভিতরে আছে এখন কি করব, তো যে ফুট ফালতে হলে বাইরে দিতে হইবে। এটি তো ওই অভাবের কারণে তুই আমার মেয়েটারে রাখি একটু বাসা বাড়ি মানুষ হারতে দেয়। এই দিক দিয়ে বাপ মাও কিন্তু এত কষ্ট করে আসলে বিদেশ পাঠাইলো, কিন্তু বাপ মার কাছে টাকা দেয় না, বাপ মা খুব কষ্টে আছে, সব টাকা বউর কাছে। আর বউ ফরক ইয়ে করে কিন্তু টাকা সহকারে বাইয়ে গেল। এরকমটাই বেশি হয়েছে এখনকার হয়। আমার জানাশোনা অনেক লোক এবং আমি অনেক লোকের বিচারও করছি, এটা অব্যাহত আছে। অনেক প্রবাসী সুইসাইড করতেছে যখন শুনে তার টাকা পয়সা নিয়ে বউ চলে গেছে, সৌদি আরবে আত্মহত্যা করে, বাইরে আত্মহত্যা করে। আপনি যদি প্রবাসী থাকেন আর যদি আপনার উদ্দেশ্য আপনি টাকা পয়সা কামাইবেন, আপনার অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী করবেন, তো এই সংকটকে আপনার রিকভারি করার কোনো ওয়ে নেই। বিশ বছর আগে গরু দিয়ে হাল চাষ করতো, তার মধ্যে আসলো পাওয়ার টিলার, বর্তমানে আসলো বড় গাড়ি। বড় গাড়ি দিয়ে চাষ করতে সময় কম লাগে, মাটি উঠে বেশি। আগে খুব পরিশ্রম ছিল, খুন দিয়া পানি মেশিন ছিল না। একের জমিন কাজ করতে গিয়া আমরা খুব প্যারাশন হয়েছি। তখন কিন্তু হাতে আগাছা ইয়া করতে, এখন কিন্তু সেটা করতে হচ্ছে না, মেডিসিন দ্বারা এটার পরিষ্কার করা হয়েছে। ধান টান কাদর লাগে না, মেশিনটা খাইতে লাই, বোমাটা ভাঙাই লাই, ঠলি ডাই নেলায়, একটা ওরা একটা। আগে তো বেশি সারটা রোদ দিছে না, 80 দিনে সার। আগে তো আমরা একমাত্র গরুর গোবর দিয়া, সার না দিলে তোমার ধান হয় না আমাদের এলাকায়। 4 ঘন্টায় তো 1 মণ সার ব্যবহার করলে সারতো, এখন দেখা গেছে 1.5 মণ সার ব্যবহার করানো লাগে। তো যদি গৃহস্থিটা কোনো মানুষ যায় 400 থেকে 500টা কেরাসি জমি রং জমা চলছে, আর এখন বর্তমানে 8,000 10,000 টাকা কের। 9,000 টাকা যে একের জমি রাখলে পরে আরো তোমার 5,000 টাকা খরচ আছে। যেমন ধানের পরিমাণ বাড়ছে, খরচের সংখ্যাও বাড়ছে। দেখা গেছে আমার 4 ঘন্টায় তো ধান পাইছি কত 16 মণ ধান পাইছি। তাইলে 17 মণ ধান বেচলে 1,000 টাকা ধর হইলে 17,000 টাকা। তো 17,000 টাকা যদি হয়, ওই যে 14,000 গেছে, তো এই টাকাটা খরচের টাকাটা হিসাব করে দেখা গেছে আমার আরও ঘাটতি আছে। পাঁচ ঘন্টা ক্ষেতের মধ্যে যদি আপনি দান করেন, আপনি খরচ বাদ দেওয়ার পরে 5-7 হাজার টাকা টিকানো অনেক কষ্ট। আর আপনি যদি লতি করেন তাহলে সমপরিমাণ জমির মধ্যে আপনি 5 মাসে বা 6 মাসে দেখা গেছে 1 লাখ, 1,20,000, 1,30,000 টাকা মানুষ ইনকাম করতে পারে। 7-8 বছর হবে মানুষ আখের চাষের দিকে আরও বেশি ঝুঁকছে। একটা আখ 30 টাকা, 40 টাকা, 60 টাকা বেচে দেখা যাচ্ছে একটা আখের প্রতি তারা খরচ হয় 20 টাকা, 25 টাকা, ডাবল লাভ হচ্ছে। এর পাশাপাশি মানুষ ভুট্টা চাষের দিকেও ঝুঁকছে। আমি যদি ধান গৃহস্থী না করতাম, আরও যদি 10 জনের ধান গৃহস্থী না করতো, তো আমরাও তো ভাত খেতেন, ভাত খাইলে না, আমি তো ভাত খেতে পারতাম, ভাত আইলেও কেটে গিয়া। তো ওই সাইডটা খাইয়া কোনো রকম যান বাঁচান চলন, ঋণ ফিন যাই মুখ তাই হোক, এই আমরা চিন্তা হইলে দিই কৃষকরা। এক বছরের খোরাক বানাই লাই, চাল করে লাই, যাতে চাল যাতে আর বাজার থেকে গিয়ে কিনে যাতে না আনতে হয়। যে মাটির যে একটা উর্বরতার যে একটা শক্তি ছিল, এটা কমে আসতেছে দিন দিন। এই সার দেওয়াতেই এই ক্ষতিগুলা হয়েছে। এখনকার যে আমরা কীটনাশক বাড়িয়েছে, নানান জাতের ওষুধ বাড়িয়েছে, এই ওষুধ সকল জমিনও দিয়া বেশি নষ্টটা করছি আমরা আর ওই। ধানের মধ্যে যে গুণগত একটা মান ছিল, এটা কিন্তু বর্তমানে নাই। অহন জানলে কোথাও ঘরে পানি হয়ে যায়, বিজা যায়, গাইনা যায়, নরম হয়ে যায়। আর আমরা যেরকম গৃহস্থী করছিলাম, এরকম সকালে ভাত রানলে বিকালে ভাত খাইছি, চাউলের মতো হর হয়ে আছে। আমরা যদি খানতাম ছোটবেলা যে ভাত খাইমু, কিছু নাই রে করে কী দেখাইবে,
মা কি করছে বুড়ো চাউলের মার আর ভাত দিয়ে লবণ দিয়ে খেসলাই দিলাইছে, বাস পেট ভরে খালিছি। এখন এই ঘি দিলে পরে এই সারটা তো খাওয়া যায় না। তো এখন আমরা যে মাছ উৎপাদন করতে আছি, জমিনে ধান উৎপাদন করতে আছি, হাতা খেতির মাঝে তরু তরকারি উৎপাদন করতে আছি, একটা মনে করো সব ওষুধের উপরে। এই কারণে এই বিষাক্তর কারণে আপনার যে কোনো জিনিসের স্বাদ উঠে গেছে। আগের যে পুষ্টিগুলো আসিল খানির মাঝে পুষ্টি নাই, এখন যা কিছু আছে সব অপুষ্টি। পশু পাখি খাইতে পারে না, পশু পাখির কিন্তু উপর এটা এফেক্ট আসে। এগুলো অতিরিক্ত সার ব্যবহার করার কারণে ওই জায়গাগুলোতে কোনো ধরনের গৃহপালিত পশু পালা যায় না, গাছের সংখ্যা কমে আসছে। আমাদের এলাকায় একটা বেড়ি বান্ধিছে, মাটি দিতে খান্ডা কুন্ডা যা আছে তারা খাইতে খুঁটতে আর সব বান্ধ হলাইতে। এই মাটিগুলারে নিয়ে বেরি বান্ধনে ফালাইছে, গরু অনেক ঘাস খাওয়ার কোনো জায়গা নাই। এই গরু পালার যে খাদ্যের যে যোগান, এই যোগান দিতে পারে না, যার ফলে মানুষ গরুর সংখ্যা বা পশুর সংখ্যা এগুলা কমায় আনছে। আগে যদি জাল যদি এমনি ফালাইতাম আবার ফাতারে মাছ খুললে শেষ করা গেছে না, আর এখন জাল যদি ফাতি সারাদিন জায়গা একটা মাছ লাগে না। এই যে বেরিবানটা, এটা কিন্তু একটা বেরিবান। বেরিবানটা কিন্তু প্রায় 8-9 বছর আগে ছিল না। যে মাছের যে গতিগুলা, এই গতিগুলা এই বেরিবান্ধে ফিরালিছে। অর্থাৎ বোঝা গেছে যে বেরিবান যদি না থাকতো তাহলে টিকে মাছও থাকতো। একটু এইদিকে একটা ফিশারি আছে বড় 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 যারা ফিশারম্যান পয়সা আছে, এরা সরা থেকে লিজে নিয়ে এবার সমুদ্রের মাধ্যমে আনছে, আটটা হেরা এই 7 উঠে নিচে খাবে। ফিশারি ছাড়া যেটা আছে এদের মধ্যে জাল সুতা বাইতেছে গরিব বাঙাল যা আছে, ভাই ওই জীবন রক্ষা করতে হবে। আবহাওয়ার কারণে না হয় হাওয়া বাতাস, না হয় ঠান্ডা, হয় গরম। এখনকে কিন্তু ঠান্ডা থাকার কথা। অশান্তি বিরাজ করতে আছি, খাইতে শান্তি হই না, হইতে শান্তি হই না, বইতে শান্তি হই না। 6 ঋতু আছে না, তো 6 ঋতু আমরা দেখি না। এখনকার এটা পরিবর্তন হয়ে যায়, 2 ঋতুর পরিবর্তন। সারা বছরে ধীরে 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 বৃষ্টি হয়। আজকে 20 বছর যাবৎ কিন্তু এত বৃষ্টি হয় না, কিন্তু এই বছর হঠাৎ এত বৃষ্টি। কিন্তু এখন দেখা যায় হঠাৎ করে বন্যা হয়ে যায়, হঠাৎ করে চলে যায়। অনেক সময় বৃষ্টির কারণে আমাদের জমি আছে না বিলের মধ্যে, সে কাটতে পারি না, পানি হয়ে যায়। আমরা ভাবলাম যে এই যে বান টান দিছে এটার কারণে পানি কম কম যায়, রাস্তা কমতো। চৈত্র মাস হলে পানি আইছে, ভিতরে পানি ঢুকতে পারছে, এখন নদী নালা সব লাইন গেছে বদ্ধ হইয়া, পানি টানি আইতে পারে না। খাল বিলগুলো ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে। বছরের পর বছর এই নদীগুলা জমাট হয়ে গেছে। যেমন এই যে আমরা এখানে একটা নদীতে আছি, এটা একটা নদী, এটার মধ্যে আগে অনেক গভীর ছিল, এটা এখন চৈত্র মাস হলে মানে শুকাইয়া যাওয়ার অবস্থা। মুরব্বীরা হয়তো যে 70 মাসের জমিতে পানি দেওয়া যায়, যে যখন পানি ওই কোন ধান বাড়ে। মাঘ হালুন বৃষ্টি হয় না, করায় দইরা তোমার ফসল নষ্ট হয়ে যায়। কারণ তখন ইচ্ছে করলে কোনো জায়গা পানি পাওয়া যায় না। তো মাটিটা শুষিয়ে যে ভাইটা উঠবো, ভাইটা নিচে থাকতে হবো তো পর্যায়মূলক। এখন তো মনে করেন 16 আনি আছে, যখন আমি 7 মাসে তখন 12 আনিয়ে কমে যায়। কোনো কোনো মেশিন বন্ধ হয়ে যায়, পানি ওঠে না, পানিটা অতিরিক্ত লেয়ার নিচে যায়। যদিও আমাদের এলাকা পানি অনেক, কিন্তু আমরা 700 ফুটের নিচে কোনো ভালো মানের আর্সেনিক মুক্ত পানি পাইনি। জলের মাঝে বসবাস করি কিন্তু পানির পিপাসায় মরি। আমাদের যে এলাকায় 40-41 যে এপ্রিল মাসে ওদের তাপমাত্রা মানে পৌঁছাইছে, এটা অকল্পনীয়। টেম্পারেচার এত বেশি ছিল যে আপনার অনেক ফসলের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত করছে গৃহস্থির শিলা বৃষ্টির আক্রমণ, পানির আক্রমণ। বর্তমান যে পরিস্থিতি, আমরা বর্জ্যপাতের কারণে প্রতি বছর রেকর্ড পরিমাণ মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি হয়। ঝড় বৃষ্টির সময় 2-1 দিন হতো, কিন্তু এখন এটা অহরহ হইতে আছে, প্রতি বছরে একটু একটু বেশি বাড়ে। 5-6 বছরের মধ্যে 500-7 জন মারা গেছে এই বর্জ্যপাতের কারণে। খালি মানুষ না, পশুপালিত গরু আছে বা আরও বিভিন্ন বেড়া, এগুলোর ক্ষয়ক্ষতি হয়। আগে তো দেখছি অনেক কেন বড় বড় গাছ আছে, এই গাছগুলো কাটার পরে আর বড় গাছ হয় না। যে শিল্প বিপ্লব বলেন বা অ্যাটমিক এনার্জির বিপ্লব বলেন বা যেটাই বলেন, মেইন ক্ষতিগ্রস্ত তো সেখান থেকে হচ্ছে।
তো ওইটার যে প্রভাবটা বলতেছে এটা তো টোটাল পরিবেশকেই আমাদের, যেহেতু এই পরিবেশের ভিতরেই তো আমরা বাস করতেছি, আমরা তো আর বাইরে যেতে পারতেছি না। এবারে নদীর ঘাটে গেছে স্নান করা, কোমর ফানে লামছি হল ফায়দা একটা কিতা ফুটিয়েছে গা, আর যা দেখলাম না ফুটা নাই, খালি কাটছে। 10-12 দিন পরু ডাক দিয়ে পাও অটো মুড়িয়েছা, মুড়িয়া দেখা যায় 4 পর্যন্ত ফুস টুস বান্ধি লিছে। 2 দিন অপারেশন করার পরে ডাক্তারে কইল, না বাবু এটা আপনার ঠেঙে হরানো। জলবায়ু পরিবর্তনের কারণে অতি সহজে মানুষের শরীরে এই রোগবালাই সৃষ্টি হয়ে যায়। আস্তে 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 হালকা গাড়া হওয়া শুরু হয়েছে। লাস্ট মধ্যে আমি সিলেট গেলাম, এখানে গেছি, পরে কইছে ফাউ কাটা লাগবো, পরে আমি আর অপারেশন করছি। এই জায়গাতে হালকা একটা সুডু ফুরি হয়েছি, ফুরি হওয়ার পরে আস্তে 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 ফাঁকছে গলছে, পরে যখন আমি খাদ্যান দিছি শুনলাম না চামড়াটা উঠতে থাকা। উঠার পরে যখন এটা আস্তে আস্তে বড় হইয়া গাড়া হইল, লাস্ট মধ্যে আমি মামি সিং গেছি, মামি সিং যাওয়ার পরে এখান থেকে খাদ্যটা নিয়ে এনে মাংস লাগাইয়া পরে বরফ কেটে আইছি। সারা বছর পানি থাকে না দেশের মধ্যে, হঠাৎ করে বৃষ্টির পানি হয়েছে, পানি গরম হয়ে থাকা, ও পানি জীবন হয়ে থাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের খাবারে বা মাছেরও বিভিন্ন ধরনের রোগ আসছে, আগে এগুলা ছিল না। মাছ হঠাৎ করে দেখি যে পুকুরে এই যে আমাদের এই এলাকার মাছগুলা হঠাৎ করে যে বাইসা ওঠে, মাছগুলা মরে যায়। ফুটি বাগড়া, কই, তেলাইফা, অনেক কিছুই সপ্তাহের মধ্যেই একটা না একটা ফরমালিন দেওয়া আছে। এই ফরমালিন থেকে মানুষের রোগ আক্রান্ত। যেমন আমরা জমিনে সার ওষুধ দিতে আছি, পুরা দেহের মধ্যে অন্য সারের গন্ধ পড়ে, কীটনাশকের ভিতরে ঢুকতে আছে। সরকার বলতেছে 80%, 90% পাশের হার দেখাইতে হবে। এটা কি করলো? শিক্ষকের উপরে চাপাইয়া দিল, খালি খাতার মধ্যে আমরা ফাঁস দিয়ে দিতে বাধ্য। সেই চুরিটা আমরা যারা শিক্ষকতা করি আমরা করি, কিন্তু এটা যা সাধারণ জনগণ জানে না। এটা হইল ফাঁসের হার বাড়ছে, আর গুণগতভাবে শিক্ষার হার বাড়ে। শিক্ষার আলো যেটা সেটা বাড়ে নাই, সেটা বরং ডাউনের দিকে গেছে। আগে তো মনে শিক্ষা দীক্ষা কম ছিল, মানুষ জ্ঞানের কিছু অভাব ছিল। আমার এলাকায় হচ্ছে 3000 নারী পুরুষ, উচ্চশিক্ষার হার আছে 2%, মেট্রিক পাস আছে 20%। একটা ন্যূনতম শিক্ষার দরকার, ওই জিনিসটা নাই বললেই নাই। এখন ওই যে শিক্ষার ছোঁয়া আসতেছে। সাতানব্বই থেকে আমি কন্টিনিউয়াসলি চেয়ারম্যান ছিলাম 2022 সালের জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। চেয়ারম্যানে ড্রপ করলাম, যে চেয়ারম্যান হয়েছে আমরা দেখছেন নিয়ে ওই যে বাতি জ্বলে, লাল নীল বাতি জ্বলে, শাম খলিলুর রহমান। এই প্রবাসীদের আসার কারণে লোকালি যারা দীর্ঘ সময় রাজনীতিটা করছে তারা কিন্তু মাইর খেয়ে গেছে। অনেক প্রবাসীরা রাজনীতির মধ্যে সম্পৃক্ত হইয়া জনপ্রতিনিধিও হয়েছে। যেমন আমাদের বরুড়াতে দুইজন প্রবাসী, আমি একজন, আরেকজন হচ্ছে ওই যে শিলমুড়ি উত্তর আব্দুল সালাম, সেও প্রবাসী। আগে জন্মনিবন্ধন ছিল না, চেয়ারম্যান সার্টিফিকেট তত লাগতো না। এখন জন্ম নিবন্ধনই আসলে মেইন হয়ে গেছে এখন। মানে আপনি মনে না চাইলেও আপনি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকার করা লাগে এখানে। এখন আগে যেরকম চেয়ারম্যানের আমলে আমরা সার্টিফিকেট চাইছি, আগে সিল মেরে রাখতো, লিখে দিয়ে দিত, শেষ 2 মিনিটের কাজ। এখন 2 মিনিট হয় না, আবেদন করা লাগে, তারপরে অনলাইনে থেকে ভাড়া করে দেয়, এরপরে মেম্বার সিল মারণ লাগে, চেয়ারম্যানে সিল মারণ লাগে। চেয়ারম্যান ইচ্ছা করলেও দূরে থাকতে পারে না, আর যখন ইচ্ছা করলেও দূরে থাকতে, তাদের সাথে সাক্ষাৎ হয়। পারিবারিক যে সমস্যা বা
প্রতিবেশীর সাথে সমস্যা হলে এটা মেটানোর জন্য বাড়ির প্রত্যেক বাড়িতেই কি থাকতো, একজন মুরব্বী থাকতো। সমাজে একজন সর্দার ছিল, উনি তারিখ দিত, ওনার নেতৃত্বে গ্রাম সালিশ দরবারটা হইতো। এক শ্রেণী আছে যারা আগেও ছিল এখনো আছে, হ্যাঁ, তারা এখনো কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা রাখে। আবার নতুন একটা শ্রেণী যারা গড়ে উঠছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউই হয়তো দেখা যাচ্ছে যে এই কাজের সাথে জড়িত ছিল না বা তাদের কোনো ইয়ে ছিল না। ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্ট দেওয়া অথবা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট দেওয়া তারা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করছে। স্বাভাবিকভাবে যারা সামাজিকতা করছে তারা সব ঘরে বসে গেছে। আর আগের দিনে যে দরবারি আছিল সঠিক দরবার করছে, এখন তো সঠিক দরবারই নেই। যে প্রকৃতপক্ষে জ্ঞানী বা বুদ্ধিমান বা সৎ লোকগুলা ছিল আগে কি বিচারক। টাকার বিনিময় যখন নাকি এরকম শ্রেণীগুলা মানে ইয়া হইলো আর কি, তাদের দ্বারা সঠিক বিচারটা কি তখন আর হওয়া বন্ধ হয়ে গেল। তখন মানুষ অটোমেটিকলি দেখা গেল যে উপজেলায় যাইতেছে বা চেয়ারম্যানের কাছে যাইতেছে বা থানাতে যাইতেছে, এই যে প্রবণতাটা বাড়লো আর কি। 2007-08 পরের থেকে বিচার ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, সিন্ডিকেট হয়ে গেছে। অন্যায় পুরাভাবে আপনি করছেন, আমি বিনা অন্যায় মারি খাইছি, কিন্তু এরপরও দরবারে দেখা গেছে আপনি বাচ্চা গেছেন, আমি আরও জরিমানা বা করছি। কন্ট্রাক্ট বেসিস দরবার, তোমার দরবার জিতাই দেবো, আমরা ফাইন্যান্স করতে হইব। যারা দরবার করব তার আগের দিনই মনে করেন 10,000, 15,000, 20,000 করে জায়গা মতন দিয়ে লাইছে, কালকে ইয়া দরবার আপনার বিপক্ষে, কিন্তু আপনার একটা অন্যায়ও নাই। আপনার যদি প্রোডাকশন থাকে যে অন্যায় করলে আপনাকে একজনে কি করবে, বাঁচাই দিবে, যদি অন্যায় করতে আপনার অসুবিধা কি? কারণ আমার তো শেল্টার আছে। পুলিশি ব্যবস্থা হয়ে গেছে এবং 8-এর পরে আপনার গত 15-17 বছর সব কিছু দলীয়করণ হয়ে গেছে। আগের দিনে কাবাডি হইতো, হাডুডু খেলা হইতো, ফুটবল খেলা হইতো, কুস্তি খেলা হইতো, তারপরে গোল্লা শুট হইতো। একমাত্র খেলার মধ্যে ফুটবল খেলাটা ঠিক হয়ে গেছে। আমরা ছোটবেলায় স্কুল থেকে আইসে দৌড় দিতাম যে পাত্রের মধ্যে যে খেলা, গোল্লা খেলতাম, নইলে ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, একটা খেলা। কিন্তু এই খেলাটাই কি এখন চলে গেছে, কি শুধু মোবাইল সারাক্ষণ যেখানে দেবেন দুজন বইয়ে গিয়ে অস্তে অস্তে মোবাইল দেখতেছি। ফ্রি ফায়ার এগুলা খেলে, মোবাইল দিয়ে মোবাইল দিয়ে দিন কাটায়। সাংস্কৃতিকটা গ্রামগঞ্জ থেকে উঠে গেছে। আগে বাড়িতে বাড়িতে রাত্রে মানুষ ফুটি পড়ত, ফালা গান হইতো, জারি গান হইতো। এই যে এখন আশ্বিন মাস চলতেছে, কার্তিক মাস আসতেছে, এই সময় মানুষের কর্ম ছিল না। মাঠে কাজটা শেষ করার পরে এই সময় মানুষ নিজেরা কিছু আনন্দ উল্লাস করত। মানে কার্তিক মাস হলেই যাত্রা গান, সবার গ্রামের মানুষ একত্রিত হইয়া হ্যালো যাত্রা গান দেই। মাকে হার কোনো কসুট মাস এই গাও না সেই গাও কীর্তনটিত আছে। সার্কাস হইতো, নৌকা বাইস হইতো। আগে তো তোমার মুরব্বীরা দৌড়ের নাও দৌড়াইতো, কত কিছু করতো বর্ষাকালে, এখন তো এটাও উঠে গেছে। আমার সিনেমা চাইতে আগে একটা টিকিটের টাকা আমার জোগাড় করতাম পারছি না। আমার অর্থনৈতিক উন্নয়ন হলে আমার টিকিটের পয়সার অভাব নাই, তাহলে তো আপনার সিনেমা হলে প্রচুর ভিড় থাকার কথা, এমনকি প্রচুর ভিড় আছে। এই খাস মোবাইল বাইরে নিয়ে আগের যে উৎসবটা ছিল সবাই নিয়ে খরান, এই উৎসবটা মানে আমাদের দেশ থেকে উঠে গেছে। মানে যাত্রা দেখতাম ওই সকল জিনিস নাচতেছে বা হইতেছে, এইগুলো হয়তো মোবাইলের মধ্যে হয়ে যায়। আমাদের যুব সমাজ বা যারা নাকি একেবারে একটা ছোট শিশু আর আপনার আপনার মোবাইল দিয়ে গান না দিলে বা একটা কার্টুন না দিলে খাইতে চায় না আপনার। এখন যে ভাত না খাইতে পারে, হের ঘরের মাঝে মোবাইল আছে দুটিয়া। এই যে ফেসবুক ছাড়িয়ে দিয়া যা করছে হয়ে যাতে মোবাইলটা লইয়া অন্য মানুষের মতো ভিসি দিয়ে গাড়ি লই দাঁড়াইলে খবর পায় না। বাপ মার সাথে কথা বলার সময় নাই তার, দেখা যাচ্ছে যে সে মোবাইল নিয়ে ব্যস্ত। এখন চলে তো মোবাইল, টিকটক করে সারে, এই তো এগুলাই।
বিয়া বাড়ি যখন অনুষ্ঠান হইতো আগে জারি গান গাইতো, এখন এই জারি গান না মানে জারি গান হয় না, কিন্তু তার পরিবর্তে কিন্তু আরেকটা গান আসছে, এটা হচ্ছে ডিজে। বক্স আসবে, গায়ে হলুদ হবে, ক্যামেরা আসবে, লাইটিং হবে, ভিডিও হবে। এখন এগুলা মানে সামঞ্জস্য, মানে আগের এগুলা বিলুপ্ত কথা, এখন এই মডার্নগুলা চলে আসছে। যে পিতামাতা ভাই বোন আমরা আগে যৌথ ফ্যামিলিতে ছিলাম, এখন দেখা যাচ্ছে যে মানুষ সিঙ্গেল ফ্যামিলিতে এখন অভ্যস্ত হয়ে গেছে। আপনি তো গার্মেন্টসে চাকরি করে আপনি তো চলে গেছেন ঢাকা শহর বর্ডারে লইয়া, আর মা আর ভাই বাবা একসাথে আসলেন যে নেতার তুমি কে করে বাদ হয় না, মানুষের কাজ করে না খায়। বাহারে মারে বড় ভাইয়েরে চাচারে জেঠারে যেরকম আমরা ইজ্জত করছি, এই ইজ্জতটা এখন নাই। উন্নত কেমনি বুঝলি? এটা উন্নত দশজনে খাইয়া যেটা থাকবে এটা হইলো উন্নত। মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই বাড়তেছে, মানুষের জীবন মান উন্নয়ন সবই ঠিক আছে, ইটস ওকে, কিন্তু মানুষের নৈতিকতা কিন্তু অবক্ষয় করছে। আগে যে এইভাবে আপনার সামাজিকতা ছিল, মেলা বন্ধন ছিল, এইটা দিন দিন লোপ পাইতেছে। সবাই নিয়ে এক জায়গার মাঝে আনন্দ উৎসব করতো, আর এখন আনন্দ উৎসবটা শুধু মানুষ একা একা নিরজনে পালন করে। ঈদের জমাতে আমাদের কি ইয়া ছিল, যে আন্তরিকতা ছিল, যে যে বন্ডিং ছিল, যে ভালোবাসা ছিল, আর সে কোথায় গেছে আপনার? কেন? কিন্তু অসম প্রতিযোগিতা, ওই যে টাকা আসতে লাগলো, যে মানুষ বিলাসের দিকে যখন নাকি ধাবিত হইল, বিলাসিতার দিকে আর কি, তখনই মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেল। এখন হলে সবার ঘরে ঘরে সবার পাতালি পাতালি, কাউরে খাওয়ার মতো বা ওই যে ইয়া করার মতন সেই মন এখন আর নাই। আপনি কিন্তু বই পড়ে কোনো নৈতিক শিক্ষা পাবেন না, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোনো নৈতিক শিক্ষা দেয় না। এখন মূল্যবোধ আসলে তৈরি হয় কিন্তু পরিবার থেকে, তারপরে আসছে সমাজ, তারপরে আসছে শিক্ষা ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গাতেই কি আপনার গ্যাপ।